নমস্কার সকলকে। শতকরা বা পার্সেন্টেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং ভবিষ্যতেও বিভিন্ন ধরনের পরীক্ষায় বা এক্সামে যাদের আসার সম্ভাবনা খুবই প্রবল, সেগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো কি বলছে শুরুতে, 400 কিগ্রার 75%-এর মান কত হবে। আচ্ছা, 400 কিগ্রার 75%, দেখো মাঝখানে কিগ্রার মানে একটা এর কথাটা রয়েছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে আমরা কি করে সাজাবো বলো তো। এই যে কি আছে, 400 কিগ্রার 75%, মানে মাঝখানে এর রয়েছে। আর আমি তো তোমাদের এর আগের শতকরা বা পার্সেন্টেজের ক্লাসে বলেইছিলাম, মাঝে এর কথাটা থাকলে কি করতে হয়, তার জায়গায় আমাদের গুণ বা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে অঙ্কটা সলভ করতে হয়। তাহলে এখানে আমরা ঠিক ওই সেম কাজটাই করব, মানে 400 তারপর কিগ্রার বলেছে যেহেতু, ওই জন্য মাঝে এর জায়গায় আমরা গুণ সাইন দিলাম, তারপর 75% যেটা বলেছে সেটাই লিখে দেবো। আর দেখো এখানে অঙ্কটায় একটা একক রয়েছে কিগ্রা, সেই কারণে এইটা টোটালটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে এর একক বা ইউনিটটাকে আমরা লিখে দেবো কিগ্রা। তারপর নর্মাল ওই অঙ্কের মতোই আমরা সলভ করে দেবো। এটা কি করব, 400 ইন্টু এই পার্সেন্ট অবস্থায় রাখলে তো আর চলবে না, আমাদের পার্সেন্টটাকে আমাদের তুলতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে সংখ্যাটা রয়েছে সেইটা আর পার্সেন্টটাকে ওঠানোর জন্য বাই 100, ব্যাস। তারপর নর্মাল ভগ্নাংশের গুণভাগের মতো কাটাকুটি করে দিলেই অঙ্কটা আমাদের সলভ হয়ে যাবে। এ দেখো এখানে শূন্য শূন্য কাটছে, এখানেও শূন্য শূন্য কেটে যাচ্ছে। দেখো কাটাকুটি যাওয়ার মতো আর কিছুই পড়ে নেই, তাহলে 4 আর 75 এই দুটো সংখ্যা আমাদের গুণ করে দিলেই হয়ে যাবে। কত হবে এটা দেখি, 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, আর 2 30, তার মানে 300 কিগ্রা। তাহলে কি দাঁড়ালো, 400 কিগ্রার 75%-এর মান হচ্ছে 300 কিগ্রা। তাহলে আশা করি বোঝা গেল সবার। তাহলে চলো নেক্সট অঙ্কটাও ঠিক একইভাবেই আমরা সলভ করে ফেলি। কি বলছে, 960 টাকার 12.5%-এর মান কত হবে। এখানেও ঠিক ওই একই দিয়েছে, 960 টাকার 12.5%, মানে মাঝখানে এর কথাটা রয়েছে। তাহলে ঠিক ওই সেম কাজটাই করব, মানে 960 এর যেহেতু আছে তার বদলে আমরা গুণ বা মাল্টিপ্লিকেশন সাইন দেবো, তারপর যেটা আছে 12.5% এটাই লিখে দেবো আমরা। ওকে, আর এখানে যেহেতু একটা একক রয়েছে টাকা, সেই কারণে ব্র্যাকেটের বাইরে আমরা টাকা ইউনিটটাকে দিয়ে দেবো। আচ্ছা, এইখানে একটা কাজ আমাদের করতে হবে, এটাকে ডাইরেক্ট আমরা পার্সেন্টটাকে তুলে আমাদের তো বাই 100 করতে হয়। তো এইটা যেহেতু আর কি একটা মিশ্র ভগ্নাংশ বা মিক্স নাম্বার রয়েছে, এইটাকে দিয়ে আমাদের ডাইরেক্ট সলভ আমরা করতে পারবো না, এটাকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 12 দুগুণে 24 আর 1 25, 25/2%। এই যে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে এইবার আমরা আর কি পার্সেন্টটা তুলে ক্যালকুলেট করব। তাহলে 960 ইন্টু পার্সেন্টটাকে তোলার জন্য আমাদের কি করতে হয়, বাই 100 করতে হয়। এখানে তো অলরেডি 25/2 রয়েছেই, আর এর সাথে আমরা ইন্টু 100 করে দেবো। ব্যাপারটা কি বোঝা গেল না গেল না, আরেকবার আমি বলে দিচ্ছি। পার্সেন্ট ওঠাতে গেলে আমাদের কি করতে হয়, যে সংখ্যাটা আছে সেটা বাই 100 করতে হয়। এখানে তো অলরেডি 25/2% রয়েছেই, মানে বাই মানে তলায় একটা হরে একটা সংখ্যা অলরেডি রয়েছে। তো পার্সেন্টের বদলে তো আমাদের বাই 100 করতে হয়, সেই কারণে এই মানে আর কি এর সাথে আর কি সংখ্যাটা গুণ হয়ে গেল, মানে হরে সংখ্যাটা কিন্তু সেই নিচেই থাকলো যেমন হয় আর কি। তারপরে এবার আমরা কাটাকুটি করে দিলেই আনসার চলে আসবে। এ দেখো এটা 0 0 কাটবে। এ দেখো এখানে 2 আর 96 কিন্তু কাটাকুটি যায়, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48। এ দেখো 10 আর 25 কিন্তু কাটে, 5 দুগুণে 10, 5 5 25। আবার 2 আর 48ও কিন্তু কেটে যায়, 2 একে 2, এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে উপরে কি কি পড়ে রইলো দেখো, 24 আর 5 গুণ করে দিই, 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 120 টাকা। তার মানে 960 টাকা 12.5%-এর মান হচ্ছে 120 টাকা। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে দেখো, 25 মিটার 30 সেমির 40%-এর মান কত হবে। আচ্ছা দেখো এইটা হচ্ছে সেই মাল্টিপল এককের অঙ্ক। তাহলে দেখো 25 মিটার 30 সেমি এইটা একসাথে থাকলে কিন্তু আমাদের চলবে না। তো এখানে আমাদের কি করতে হবে, এই দুটোর মধ্যে যেটা বড় একক সেটাকে আমাদের ছোট এককে কনভার্ট করে নিয়ে যেতে হবে। অবশ্যই এখানে মিটারটা সেমির থেকে বড় একক। তাহলে আমাদের কি করতে হবে বলো তো, এই যে ফার্স্টে এই যে 25 মিটার 30 সেমি, এইটাকে আমাদের যেটা ছোট একক সেমিটা ছোট একক এতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে মিটারটাকে আমাদের সেমিতে আনতে হবে। তাহলে মিটারকে সেমিতে নিয়ে যেতে গেলে কি করতে হয়, কত দিয়ে গুণ করব, কাউন্ট করো, মিটারের পর ডেসি, ডেসির পর সেমি, তার মানে দুঘর, মানে 100 দিয়ে আমরা গুণ করলেই হয়ে যাবে এত সেমি। আর 30টা তো 30-এর মতোই রয়েছে, এটা তো আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটা 30 সেমি। তাহলে এটা কত হয় দেখি, এটা করলে হয়ে যাবে তোমার 2500 প্লাস 30 এত সেমি। তাহলে টোটাল কত আসছে, টোটাল আসবে 2530 বা 2530 সেমি।
তাহলে 25 মিটার 30 সেমির মান হচ্ছে 2530 সেমি। এইবারে এইটার 40% তো আমরা অনায়াসেই বের করে ফেলবো। তাহলে 2530 সেমির 40% মানে কি করে বের করব? তাহলে 2530 এর 40% মানে ইন্টু 40% যেমন হয় আর কি, এত, বাইরে এককটা হবে সেমি, যেহেতু আমরা সেমিতে কনভার্ট করে নিয়ে গেছি। তাহলে এটা হয়ে যাবে 2530 ইন্টু 40% মানে 40/100 যেমন হয়ে থাকে আর কি, জানোই তো। এটা 0 0 কাটবে, দেখো এইটারও 0 0 কেটে যাচ্ছে, এটা সেমি থাকবে। তাহলে এবার 253 আর 4 পড়ে রয়েছে, গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। এটা হবে 3 4 12 2 হাতে 1, 4 5 20 আর 1 21 1 হাতে 2, 4 2 8 আর 2 হয়ে যাবে 10, মানে 1012 সেমি। তাহলে 25 মিটার 30 সেমির 40%-এর মান হচ্ছে 1012 সেমি। তোমরা চাইলে এটাকেও আনসার হিসেবে রাখতে পারো, বা এইটাকে মিটার সেমিতেও আলাদা করে কনভার্ট করে দিতে পারো। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হয়, যেহেতু মানে 1 মিটারে হচ্ছে কত 100 সেন্টিমিটার, তাই আমাদের কি করতে হবে, এইটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 1012/100। এইটা মানে মিটার আর সেমিতে আনসার আসবে। তো এইটা যদি আমরা মিটার সেমিতে করে দিই তাহলে এটা হয়ে যাবে তোমাদের 10 মিটার 12 সেন্টিমিটার। তো তোমরা চাইলে এটাকেও আনসার হিসেবে রাখতে পারো, বা এইটাকেও আলাদা করে কনভার্ট করে দিতে পারো। আমার মনে হয় এইটাতে করে দিলেই বেস্ট হবে, কারণ কোশ্চেনটা যেহেতু মিটার সেমিতে ছিল, তাই লাস্টে মিটার সেমি দুটো আলাদা ইউনিটে কনভার্ট করে দেওয়াটাই সবচেয়ে সুবিধাজনক হবে। তাহলে চলো আমরা শতকরারই আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। নেক্সট অঙ্কটা কি বলছে তাহলে, একটি সংখ্যার 60% হলো 159, সংখ্যাটি কত? ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে। একটি সংখ্যার 60% হলো 159, মানে যে সংখ্যার 60%-এর ভ্যালু হচ্ছে 159 বা 159, সেই সংখ্যাটাকেই উত্তর হিসেবে আমাদের থেকে জানতে চাইছে। তাহলে এই টাইপের অঙ্ক সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই অঙ্কটার ডান পাশে যে ভ্যালুটা রয়েছে, কত রয়েছে 159, সেটাকে আমরা আগে নেব। ওকে, এইটা বাই বাঁ পাশে যে ভ্যালুটা রয়েছে কত 60%, তো পার্সেন্ট নেওয়ার দরকার নেই, শুধু সংখ্যাটাকে নেবে। ওকে, তাহলে ডান পাশে থাকা সংখ্যা বাই বাঁ পাশে থাকা সংখ্যা, এইভাবে ফার্স্টে নেব, এর সাথে ইন্টু 100 করে দেবো। তারপর কাটাকুটি করলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে দেখি কাটাকুটি করলে কত হয়। দেখো 0 0 কাটছে, 10 6 কিন্তু কাটবে 2 দিয়ে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 আর এটাও কিন্তু কাটবে, 3 একে 3, এটা হবে 3 5 15, 3 3 9, আর কাটাকুটি যাওয়ার মতো কিছু নেই। তাহলে এই দুটোকে গুণ করে দিলেই আনসার চলে আসবে। তাহলে কত হয় দেখি, 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আর 1 26। তাহলে সংখ্যাটা হচ্ছে 265 বা 265। আশা করি বুঝতে পারলে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। কি বলছে, 180 টাকার শতকরা কত ভাগ 54 টাকা? ভালো করে দেখো কি বলছে, 180 টাকার শতকরা কত ভাগ, মানে 180 টাকার কত পার্সেন্ট 54 টাকা, সেটাই জানতে চাইছেন। ভালো করে দেখো, এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটা ঠিক বিপরীত। দেখো আগের অঙ্কটায় আমাদের মেন ভ্যালুটা কিন্তু দেওয়া ছিল না, ওইটা আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছিল, কিন্তু পার্সেন্টের ভ্যালুটা দেওয়া ছিল। এইবার আমাদের মেন ভ্যালুটা দেওয়া রয়েছে, কিন্তু পার্সেন্টের ভ্যালুটা দেওয়া নেই, এইটাই এবার আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছে। তাতেও তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগের অঙ্কটা আমরা যেভাবে সলভ করলাম, এই অঙ্কটাও ঠিক ওই সেম ওয়েতেই সলভ করব কিন্তু। তাহলে এখানেও আমরা এই ডান পাশে যে সংখ্যাটা রয়েছে সেইটাকে আমরা আগে বসাবো, কত রয়েছে 54, বাই বাঁ পাশে থাকা ভ্যালুটা কত 180, এইভাবে নেব। এইবার এই টোটালটার সাথে আমরা গুণ করে দেবো 100-কে। কিন্তু এইখানে দেখো শতকরা কত ভাগ, মানে আমাদের এখানে তো পার্সেন্টের একটা কোনো ভ্যালু চেয়েছে উত্তর হিসেবে, সেই কারণে আমরা 100-র সাথে পার্সেন্টটাকে অ্যাড করে দেবো। যেহেতু এটা পার্সেন্ট ভ্যালু চাইছে উত্তর হিসেবে, সেই কারণে নিলাম। যদি পার্সেন্টের ভ্যালু না চাইতো আগের অঙ্কটার মতো, তাহলে আর এটার সাথে পার্সেন্ট নেওয়ার দরকার ছিল না। আশা করি বুঝতে পারলে। তাহলে এইবার এটাকে কাটাকুটি করে দিলেই হয়ে যাবে। এই দেখো 0 0 কাটছে, 10 আর 18 কিন্তু কাটবে 2 দিয়ে, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, এবার 9 আর 54 কিন্তু কাটাকুটি হয়ে যায়, 6 নং 54। তাহলে এবার কত হয় দেখি, হয়ে যাবে 30 বা 30%। তাহলে 180 টাকার 30%ই হচ্ছে 54 টাকা। বোঝা গেল তাহলে। তাহলে দেখি নেক্সট অঙ্কটা কি বলছে, 70 মিটার লম্বা বাঁশের 14 মিটার জলের নিচে আছে, বাঁশটি শতকরা কত ভাগ জলের নিচে আছে? ভালো করে দেখো, বলছে 70 মিটার লম্বা একটা বাঁশ রয়েছে, তার 14 মিটার জলের নিচে রয়েছে, মানে বাঁশটা কোথাও একটা পোঁতা রয়েছে হয়তো জলের নিচেই, তার পুরোটা জলের নিচে নেই, 14 মিটার জলের নিচে রয়েছে। তাহলে বলছে শতকরা কত ভাগ জলের নিচে রয়েছে, আর টোটাল বাঁশটার লেন্থ হচ্ছে 70 মিটার। তাহলে যেহেতু আমাদের থেকে জানতে চাইছে মানে শতকরার ভ্যালু, মানে পার্সেন্টের একটা কোনো ভ্যালু জানতে চাইছে,
যে জলের নিচে বাঁশটার কত পার্সেন্ট রয়েছে। তো যেহেতু জলের নিচের পার্সেন্টেজটা আমাদের জানতে চাইছে, সেই কারণে আমাদের দেখতে হবে যে জলের নিচে কতটা বাঁশ রয়েছে, মানে বাঁশের কতটা লেন্থ জলের নিচে রয়েছে সেইটা আগে দেখতে হবে। এই দেখো এখানে রয়েছে কিন্তু 14 মিটার, তাহলে এইটাকে আমরা আগে নেব। যেহেতু আমাদের থেকে জানতে চাইছে জলের নিচে শতকরা কত ভাগ বাঁশ রয়েছে, তাহলে জলের নিচে যেটা রয়েছে সেটাকে আগে নেব, বাই টোটাল যে বাঁশের লেন্থ সেটাকে নেব। টোটাল বাঁশের লেন্থ কত? 70। তাহলে জলের নিচে যতটা সেইটা বাই টোটাল লেন্থ ইন্টু 100%। যেহেতু আমাদের থেকে শতকরা কত ভাগ মানে বাঁশটির কত পার্সেন্ট জলের নিচে রয়েছে সেই কারণে পার্সেন্টটা আমরা দিলাম। ব্যাস এইটা করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখি কাটাকুটি করলে কত হয়। দেখো 0 0 কাটছে, 7 আর 14 কিন্তু কেটে যায়, 7 একে 7, 7 দুগুণে 14, আর কাটাকুটি যাওয়ার মতো কিছু নেই, তাহলে গুণ করে দিলে হয়ে যাবে 20%। তাহলে বাঁশটির 20% জলের নিচে আছে। তাহলে আশা করি এই 3টে অঙ্কই বোঝা গেল। তাহলে চলো আমরা শতকরারই আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক করতে শিখি। এর পরের অঙ্কটা কি বলছে তাহলে, কিছু টাকার 5% খরচ করার পর 133 টাকা অবশিষ্ট আছে, ওই টাকার পরিমাণ নির্ণয় করো। মানে বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, তার 5% খরচ করার পর 133 টাকা আর অবশিষ্ট বা বাকি রয়েছে। তাহলে ওই টাকার পরিমাণ মানে যেই টাকার উপর মানে মেন যে অ্যামাউন্ট যার উপর এই 5% খরচ করা হয়েছিল সেই টাকার পরিমাণটা আমাদের পার করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের শুরুতেই এই যে মেইন অ্যামাউন্টটা তো চেয়েছে সেইটাকে আমাদের ফার্স্টে ধরে নিতে হবে কোনো একটা চলরাশির মাধ্যমে। তাহলে লিখবো যে ধরি টাকার পরিমাণ, মানে কোশ্চেনে যেভাবে থাকবে ঠিক সেইভাবেই আমাদের লিখতে হবে, টাকার পরিমাণ এক্স বা এক্স টাকা। যেহেতু একটা একক তো দিতেই হবে আমাদের, কারণ টাকায় রয়েছে অঙ্কটা। তাহলে আমরা লিখবো যে আগে আমরা মেইন অ্যামাউন্টটা আর কি ধরে নিলাম এক্স টাকা। ওকে, তাহলে তো এই মেইন অ্যামাউন্টের উপরই 5% খরচ করা হয়েছিল কি, তাই তো? তাহলে এবার কত খরচ হয়েছিল সেটা আমরা বের করে ফেলবো। তাহলে এবার লিখবো যে খরচ করা হয়েছে, এই যে মেন যে অ্যামাউন্ট এক্স এর উপরই তো অবশ্যই 5%, 5% মানে তো জানি 5/100 হয়ে যাবে এত টাকা। তাহলে এটাকে কাটাকুটি করে দিই, দেখি কত হয়। দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 0, মানে x/20 টাকা। এইটা কি হয়েছে, এইটা খরচ করা হয়েছে। কিন্তু আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, খরচ করার পর 133 টাকা অবশিষ্ট রয়েছে, মানে খরচ করার পর এই টাকাটা আর বাকি রয়েছে। কিন্তু এইটা তো বেরোলো খরচের পরিমাণটা, তাহলে কত টাকা বাকি রয়েছে সেটা তাহলে কি করে বেরোবে, আমাদের মেইন অ্যামাউন্ট কত এক্স টাকা, এইটা অলরেডি খরচ করা হয়ে গেছে। তাহলে আমরা বের করব যে অবশিষ্ট আছে। তাহলে কত টাকা অবশিষ্ট থাকবে, এই টোটাল যত টাকা ছিল এই যে এক্স, এইটা থেকে আমরা যদি যে অ্যামাউন্টটা খরচ করা অলরেডি হয়ে গেছে মানে x/20, এটা মাইনাস করে দিলেই বেরিয়ে আসবে কি, তাই তো? তাহলেই তো আমরা কত টাকা অবশিষ্ট রয়েছে সেটা পেয়ে যাব। তাহলে আর আমাদের তো এখানে দিয়ে দিয়েছে 133 টাকা অবশিষ্ট রয়েছে। তো এইবার আমরা সমীকরণের মাধ্যমে অঙ্কটাকে সলভ করব। তাহলে এখানে আমরা লিখে দেবো যে প্রশ্নানুসারে বলে, প্রশ্নানুসারে অবশিষ্ট তো রয়েছে এই অ্যামাউন্টটা, তাহলে লিখে দেবো x - x/20 ইকুয়াল টু এই যে যেটা আর কি কোশ্চেনে দিয়ে দিয়েছে 133 ইকুয়াল টু 133। তাহলে এখান থেকে এবার এটাকে লসাগু করে দেবো, এটা 20 হবে, এটা 20x - x ইকুয়াল টু 133। তাহলে 20x থেকে x মাইনাস করলে কত হয়, অবশ্যই 19x, 19x/20 ইকুয়াল টু 133। তাহলে এইবার আমাদের কি করতে হবে, 19x ইকুয়াল টু এই 20টা এই পারে চলে আসবে, মানে 133 ইন্টু 20, এটাকে এখন গুণ করবো না, এইভাবেই রেখে দেবো। আমাদের তো চাই এক্স এর ভ্যালুটা, কারণ আমাদের টাকার পরিমাণ চেয়েছে, আমরা তো মেন টাকাটাকে এক্স ধরেছিলাম। তাহলে এবার কি হবে, 133 ইন্টু 20, 19টা গুণ হয়ে রয়েছে, এই পারে এলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকুটি করে দিতে হবে। দেখো 19 আর 133 কিন্তু কাটাকুটি যায়, 7 19 হয় 133। তাহলে উপরে কি কি পড়ে রয়েছে, 7 আর 20 গুণ করলে কত হবে, হয়ে যাবে 140। তার মানে মেইন টাকার অ্যামাউন্টটা হচ্ছে 140 টাকা। নেক্সট অঙ্কটা কি বলছে তাহলে, বৃষ্টি হবার কারণে একদিন স্কুলে মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 760 জন হলে সেদিন কতজন স্কুলে অনুপস্থিত ছিল। ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো কি বলছে। বৃষ্টি হবার কারণে একদিন স্কুলে মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে, মানে কত পার্সেন্ট উপস্থিত ছিল সেইটা বলে দিয়েছে। আর স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যাও বলে দিয়েছে 760 জন। তাহলে বলছে সেদিন কতজন স্কুলে অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিল। ভালো করে দেখো, মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিয়েছে, আবার মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট
উপস্থিত বা প্রেজেন্ট ছিল সেটাও আমাদের কিন্তু অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, পার্সেন্টেজের অ্যামাউন্টটা। তাহলে আমরা এখান থেকে তো কতজন সেদিন স্কুলে উপস্থিত ছিল সেটা তো বের করে ফেলতেই পারি। তাহলে ওটা বের করলেই তো আমরা বের করে ফেলতেই পারবো যে কতজন সেদিন স্কুলে অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিল। তাহলে শুরুতে আমরা বের করব যে কতজন স্কুলে আর কি উপস্থিত ছিল। তাহলে লিখব উপস্থিত ছিল মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এই যে 760। তাহলে মোট ছাত্রছাত্রীর মানে এর 20% উপস্থিত ছিল, মানে এত ইন্টু 20%, তাই তো এত জন সেদিন প্রেজেন্ট ছিল। তাহলে কি হবে 760 ইন্টু 20% তো আর লিখবো না, এটা হয়ে যাবে 20/100 এতজন। এবার কাটাকুটি করে দেবো, এ দেখো 0 0 কাটছে, এই 0 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে দেখি গুণটা করলে কত হয়, 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 হয়ে যাবে 15, মানে 152 জন। তার মানে 152 জন সেদিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা তো আমরা জানি, তাহলে এবার মোট ছাত্রছাত্রী থেকে কতজন সেদিন স্কুলে উপস্থিত ছিল সেইটা মাইনাস করলেই তো বেরিয়ে যাবে কি, তাই তো নাকি, যে কতজন সেদিন স্কুলে অনুপস্থিত ছিল। তাহলে অনুপস্থিত ছিল কত হবে, মোট ছাত্রছাত্রী কত 760, এইটা থেকে সেদিন যতজন স্কুলে উপস্থিত ছিল সেইটা মাইনাস করলেই বেরিয়ে আসবে এত জন। তাহলে এটা কত হয় দেখি, এটা হবে 8, এটা হবে 0, এটা হবে 6, মানে 608 জন। তাহলে 608 জন সেই দিন স্কুলে অনুপস্থিত বা অ্যাবসেন্ট ছিল। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে চলো আর একটা টাইপের অঙ্ক করে ফেললেই শতকরা বা পার্সেন্টেজের কনসেপ্ট অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে লাস্ট অঙ্ক কি বলছে, কমলেশ বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 3080 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত। ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো সবাই। বলছে কমলেশ বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, মানে তিনি প্রত্যেক মাসে যা আয় করেন তার 22% তিনি বাড়ি ভাড়া দিয়ে দেন। বলছে যদি তিনি প্রতি মাসে 3080 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত, মানে টোটাল যে ইনকামটা তার মাসে সেটাই আমাদের থেকে জানতে চাইছে। তাহলে এইখানে তার মাসিক আয়টা ফার্স্টে আমাদের ধরে নিতে হবে কোনো একটা চলরাশির মাধ্যমে। তাহলে লিখবো যে ধরি তার মাসিক আয় x টাকা। ওকে, না হলে অঙ্কটা কিন্তু সলভ করা পসিবল নয়। তাহলে তার মাসিক আয় আমরা ধরে নিলাম x টাকা, এই x এর ভ্যালুটাই আমাদের কিন্তু লাস্টে উত্তর হিসেবে বার করতে হবে। আর এখানে বলে দিয়েছে তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন সেইটা আগে আমরা বের করে ফেলি। তাহলে বাড়ি ভাড়া দেন, মাসিক আয় তো এখন x টাকা, এর 22% মানে অবশ্যই ইনটু হবে, আর 22% মানে 22/100 এত টাকা, এটা তিনি এখন বাড়ি ভাড়া দিচ্ছেন। এটা কাটাকুটি যাবে 2 দিয়ে, এটা হবে 11, এটা হবে 50, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে 11x/50। এই অ্যামাউন্টটা তিনি বাড়ি ভাড়া দেন। আর এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে যদি তিনি প্রতি মাসে 3080 টাকা বাড়ি ভাড়া দেন, মানে কোশ্চেনে অলরেডি বলে দিয়েছে যে তিনি 3080 টাকা বাড়ি ভাড়া দেন। আর আমরা যেটা মাসিক আর কি আয়ের অ্যামাউন্টটা ধরেছি সেইটার উপর যে 22% বাড়ি ভাড়া দেন সেইটার অ্যামাউন্টটা বেরোচ্ছে এই যে 11x/50। এটাও বাড়ি ভাড়ার অ্যামাউন্ট, আবার কোশ্চেনে যেটা বলেছে সেটাও কিন্তু বাড়ি ভাড়ার অ্যামাউন্ট, এই 3080টা। তাহলে আমরা এই দুটো ভ্যালুকে যদি ইকুয়াল করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব x এর ভ্যালু, কি তাই তো, মানে যেটা মাসিক আয় আমাদের থেকে জানতে চেয়েছে উত্তর হিসেবে। তার মানে প্রশ্নানুসারে এই যে 11x/50 ইকুয়াল টু 3080, দুটোই যেহেতু বাড়ি ভাড়ার অ্যামাউন্ট সেই কারণেই আমরা দুটোকে ইকুয়াল করে দিলাম। এইবার আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে 11x ইকুয়াল টু 3080 ইন্টু 50, এটা এখন গুণ করব না, লাস্টে করব। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাবে এই 11টা এর নিচে চলে আসবে ভাগ হয়ে, তাহলে 3080 ইন্টু 50/11। আচ্ছা 11 দিয়ে এইখানে এই যে 308কে কিন্তু কাটা যায়, তাহলে এটা আমরা ডাইরেক্ট কেটে দিই। তাহলে এটা হবে গিয়ে তোমার 11 দুগুণে 22, 8 11 88, আর শূন্যটা শূন্যের মতো বসে যাবে, তাহলে এটা কেটে গেল। তাহলে এবার 280 সাথে 50 গুণ করতে হবে, 28 আর 5 গুণ করলে এটা 50টা 40 শূন্য, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 140, আর দুটো শূন্য বসে যাবে। তার মানে এইটা এই যে x এর যে ভ্যালু মানে যেটা আমরা ধরেছিলাম তার মাসিক আয়, এটাই তো জানতে চেয়েছে নাকি উত্তর হিসেবে। তাহলে ওই কমলেশ বাবুর মাসিক আয় হচ্ছে 14,000 টাকা। তাহলে আশা করছি এই অঙ্কটা সবাই তোমরা বুঝতে পারলে। তাহলে আমি আশা করছি আজকের শতকরার এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। তবে শতকরার বা পার্সেন্টেজে
আরও বেশ কিছু টাইপের অঙ্ক কিন্তু এখনও বাকি রয়েছে, যেগুলো নিয়ে না হয় আমরা অন্য একদিন অন্য একটা কোনো ক্লাসে আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই 3খানা অঙ্ক ঠিক আমার দেখানো এই মেথডগুলোর মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।